শুভ সকাল। ব্যবসা শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশন। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিন্যান্স প্রথম পত্রের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো মূলত আজকের ক্লাসে আমরা ফার্স্ট পেপারের যে পঞ্চম অধ্যায় করছিলাম সেটারই কিছু অংশ আজকেও আলোচনা হবে এবং আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা শেষ হয়ে যাবে। তারপর সৃজনশীল প্রশ্ন এবং জুম ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটার কিছু অংশ আরেকটু কথা বলে শেষ করে দিব পুরোপুরি। তো আমাদের টপিকের আলোচনা আগামী ক্লাসেই শেষ। তো আমি যদি একটু গত ক্লাসের গুলার কথা বলি, তো আমরা গত কয়েকটা ক্লাসে আমরা নগদ ব্যবস্থাপনা পড়েছিলাম, কিভাবে নগদ অর্থ সংরক্ষণের উদ্দেশ্য কি, নগদ রূপান্তর চক্র, নগদ আবর্তন, দেন এরপরে আমরা মজুত পণ্য সংরক্ষণ প্রক্রিয়া দেখেছি, কাম্য মজুত কি, এগুলা দেখেছি। গত ক্লাসে আমরা প্রাপ্য বিলের ব্যবস্থাপনা দেখেছি, বিভিন্ন ঋণ নীতিগুলা দেখেছি, কিভাবে ঋণ আদায় নীতি কিভাবে আদায় করতে হয়, তারপর কাম্য ঋণ নীতি, এগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা আলোচনা করব চলতি মূলধন ব্যবস্থাপনা এবং চলতি মূলধন ব্যবস্থাপনার প্রকারভেদ নিয়ে। মূলত এই প্রকারভেদের থেকেই আমরা চলতি মূলধনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা পাবো এবং একটা অঙ্ক দেখব। আগামী ক্লাসে চলতি মূলধনেরই আরেকটু কিছু অংশ বাকি থাকবে, সেটা আলোচনা করে দিব। তো আমরা এটা এর চলতি সম্পদ ব্যবস্থাপনা যেটা ছিল সেখানকারই চারটা আলোচনার মধ্যে অলরেডি আমরা নগদ ব্যবস্থাপনা, মজুত পণ্য ব্যবস্থাপনা ও প্রাপ্য বিল ব্যবস্থাপনা শেষ করেছি। আজকে সর্বশেষ অংশ চলতি মূলধন ব্যবস্থাপনাটা শুরু করব এবং এই ক্লাস চলতি মূলধন ব্যবস্থাপনাই আজকের ক্লাস এবং আগামী ক্লাসের আলোচনা হবে। তো যদি আলোচনা শুরুতেই আমরা চলতি মূলধন ব্যবস্থাপনাটা কি, যে কোনো প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করা এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের প্রথমত মূলধন লাগবে, অর্থাৎ বিজনেস করতে হলে টাকা লাগবেই। তো এই মূলধনটা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্থায়ী মূলধন, একটা চলতি মূলধন। তো স্থায়ী মূলধন যে অর্থ বা তহবিল আমাদের দীর্ঘ সম্পদে বিনিয়োগ, অ্যাকাউন্টিং এর যদি আমরা একটু চিন্তা করি, 9-10 আমরা দেখছিলাম, যেটা আমরা দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করি, ব্যবসা অবসান বা বিলোপ সাধন না হওয়া পর্যন্ত যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলাকে আমরা মূলত স্থায়ী মূলধন বা অনেক দিনের জন্য থাকবে সেগুলোকে স্থায়ী মূলধন বলি। যেমন আমরা এখানে একটা ভূমি, সম্পত্তি, যে কোনো সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পত্তি, দালান কোঠা, যন্ত্রপাতি, মেশিনপত্র, এগুলো হলো আমাদের স্থায়ী সম্পদ। দেওয়ার পরে আমাদের এছাড়া চলতি সম্পদের মধ্যে যেগুলো যেগুলো আমাদের স্বল্প মেয়াদী সম্পদে যে মূলধন বিনিয়োগ করা হয় বা আমাদের নিত্যদিনের কার্য পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় তার জন্য আমরা যে টাকাটা রাখি সেটাই হচ্ছে চলতি মূলধন। যেমন আমাদের হাতে নগদ কিছু থাকে, আমাদের কাঁচামাল ক্রয়ের জন্য কিছু টাকা রাখতে হয়, বেতন দেওয়ার জন্য কিছু অর্থ রাখতে হয়, বিভিন্ন খরচ পরিচালনার জন্য যে মূলধনগুলো দরকার সেটাই মূলত আমাদের চলতি মূলধনের আওতায় মুক্ত। তো একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যে মূলধন সেটাই চলতি মূলধন। তাই চলতি মূলধনকে ব্যবসার জীবন শক্তি বলা হয়, কারণ চলতি মূলধন যদি আমার না থাকে আমার বিজনেস কিন্তু চলবে না, কারণ আমার এখানে কর্মচারী আসবে না, আমি কোনো কিছু উৎপাদন করতে পারবো না, আমি রেগুলারের বেতন দিতে পারবো না, রেগুলারের ভাড়া দিতে পারবো না, রেগুলার বিল দিতে পরিশোধ করতে পারবো না। তো এটা আমার মাস্ট লাগবেই, যে কোনো বিজনেসের প্রতিষ্ঠানেই আমার মেশিন দুইটা কম হইলেও হবে, বাট আমার কর্মচারী রাখতেই হবে, আমার জায়গার ভাড়া দিতেই হবে, আমার রেগুলার যে কাঁচামাল সেটা কিনতেই হবে। তো এর জন্য আমরা চলতি মূলধনকে ব্যবসায়ের জীবন শক্তি বলি। এবং আমার হাতে নগদ থাকে, তো এই হাতে নগদ টাকাগুলাও কিন্তু আমরা দ্রুত সেটা, আবার কিছু প্রাপ্য বিল থাকে, কিছু ব্যাংকে থাকে, অর্থাৎ দ্রুত যেগুলো নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলোও এই চলতি মূলধনের আন্ডারে পড়ে এবং এই চলতি মূলধন ছাড়া ব্যবসা সুন্দরভাবে চলতে পারে না। তো আর্থিক ব্যবস্থাপককে চলতি মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রে দুইটা বিষয়কে মাথায় রাখতে হয়। আমরা এবং এখানে চলতি মূলধন নিয়ে কথা বলবো এবং দুইটা বিষয় হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন ব্যয়, কিভাবে ওই চলতি সম্পদে অর্থায়ন করা হবে,
কিভাবে আমরা খরচকে কমিয়ে সেটা দিয়ে চলতি সম্পদ আকারে বা হাতে নগদে বা ব্যাংকে জমা করতে পারি। কোম্পানি নির্ধারিত পরিমাণে বিক্রির জন্য কি পরিমাণের কাম্য চলতি সম্পদ থাকা উচিত, অর্থাৎ কোম্পানির একটা টার্গেট আছে বিক্রির, সেই বিক্রির টার্গেটে পৌঁছানোর জন্য তাকে কতটা চলতি সম্পদ ব্যবহার করতে হবে। তো চলতি সম্পদ বা চলতি মূলধন ব্যবস্থাপনা বলতে চলতি সম্পদ ও চলতি দায় ব্যবস্থাপনার যার মাধ্যমে নিচের বিষয়গুলি থাকবে। চলতি সম্পদে কি পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে, চলতি সম্পদে বিনিয়োগের অর্থ স্বল্পমেয়াদী এবং কি পরিমাণে অর্থ দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হবে, কাম্য নগদের পরিমাণ কত হবে যেটা আমরা গত ক্লাসে দেখেছি, কাম্য মজুদের পরিমাণ কত হবে সেটা আমরা বেশ কয়েকটা ক্লাস আগে দেখেছি কিভাবে বের করতে হয়, কিভাবে আমরা বিভিন্ন চলতি সম্পদে বিনিয়োগ করলে আমরা আর্থিক সচ্ছলতার ঝুঁকিতে পড়বো না এবং মুনাফা অর্জন ক্ষমতাও বাড়বে। অর্থাৎ এই কয়টা জিনিস একজন ফাইন্যান্স ম্যানেজার বা চলতি সম্পদ নিয়ে যে ম্যানেজার কাজ করবে তাকে মাথায় রাখতে হবে। তো এখানে একটা কথা বলে নেই, এখানে একটা কথা বলার সেটা হলো যে চলতি মূলধনের ক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন বা স্বল্পমেয়াদী যেই মূলধনটা দরকার সেইটার জন্য যিনি দায়িত্ব পালন করে তাকে আমরা স্বল্পমেয়াদী আর্থিক ব্যবস্থাপক বলি, এবং তার কাজ হচ্ছে চলতি সম্পদের অর্থায়নের জন্য চলতি দায়ের সৃষ্টি হয়। তো এই জিনিসটাকে মাথায় রাখা, তাকে বিনিয়োগের ঝুঁকি এবং আয় এটা মাথায় রাখা কাজ করতে হয়, এবং তাকে চিন্তা করতে হবে যাতে যতটা পারা যায় বিনিয়োগের থেকে ঝুঁকিটা কমায় আয় বৃদ্ধি করে। এখানে আরেকটা ছোট নোটস বলি, সেটা একটু মাথায় রাখবেন আপনারা, যে চলতি সম্পদে যদি বিনিয়োগ বাড়ে, অর্থাৎ চলতি সম্পদে কোম্পানি যদি বেশি টাকা রাখে তাহলে কিন্তু কোম্পানির অসচ্ছলতা দেখা দিবে না, কারণ তার পকেটে টাকা, হাতে টাকা, ব্যাংকে টাকা, তাহলে সচ্ছলতা থাকবে সবসময়, তাহলে আর্থিক অসচ্ছলতা হবে না, বাট মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পাবে। কেন? কারণ সে বিজনেসে ইনভেস্ট কম করতেছে। ঠিক আছে, একটা মেশিন কিনতে পারতো কিন্তু ওই মেশিন না কিনা সে হাতে টাকা রেখে দিচ্ছে, ওই মেশিনটা কিনলে তার উৎপাদন বাড়তে পারতো, তো উৎপাদন বাড়লে তার বিক্রি বাড়তো, বিক্রি বাড়লে মুনাফা হইতো। তার মানে বেশি অর্থ চলতি সম্পদে বাড়লে ঝুঁকি যেমন কমতেছে, আর্থিক অসচ্ছলতা কম হচ্ছে, একই সাথে মুনাফা অর্জন কমে যাচ্ছে। তাহলে চলতি সম্পদের সাথে মুনাফা, চলতি সম্পদ বৃদ্ধির সাথে মুনাফার সম্পর্ক কিন্তু নেগেটিভ, অর্থাৎ চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি করলে মুনাফা কমে যাবে কিন্তু ঝুঁকিটা, আর্থিক অসচ্ছলতা কমে যাবে। আবার উল্টা, যদি বেশি টাকা সে না রাখে তাহলে আর্থিক অসচ্ছলতা বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি 100 টাকা থাকার কথা আমার পকেটে, আমার পকেটে 50 টাকা আছে, তাহলে কি আমার পকেটে অসচ্ছলতা বাইরে গেল, কিন্তু আমি দেখা গেল ওই 50 টাকাটা কোথাও বিনিয়োগ করছি, ওই বিনিয়োগের থেকে আমার মুনাফা বাড়বে। তার মানে চলতি সম্পদে বিনিয়োগ এর সাথে মুনাফার সম্পর্ক ঋণাত্মক। ঠিক আছে, দেন আমরা চলে আসবো চলতি সম্পদের প্রকারভেদ। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের কার্যক্রম যাতে ঠিকঠাক মতো রেগুলার চলে, তার জন্য আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালনায় কিছু পরিমাণে চলতি মূলধন প্রয়োজন, এবং কি পরিমাণে প্রয়োজন তা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি প্রতিষ্ঠানের তারল্য বৃদ্ধি পায় তাহলেই কিন্তু প্রতিষ্ঠান ওই আর্থিক অসচ্ছলতায় পড়ে না, সে বিজনেসটাকে চালাইতে পারে সুন্দর। আবার বেশি রাখলেও প্রবলেম। তো যাই হোক, আমরা মূলত ধারণার ভিত্তিতে, এখানে আসলে চলতি মূলধনকে আমরা দুইটার ভিত্তিতে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে ধারণার ভিত্তিতে, দেন সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিটা পরে আসতেছি, এখন ধারণার ভিত্তিতে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কি বললাম, চলতি মূলধনকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ধারণার ভিত্তিতে ভাগ করা যায়, আরেকটা হইলো সময়ের ভিত্তিতে ভাগ করা যায়। তো ধারণার ভিত্তিতে যদি ভাগ করি তাহলে আবার দুই প্রকার, এক হচ্ছে মূল চলতি মূলধন, আরেকটা হলো নিট চলতি মূলধন। এখানে মূলত কিন্তু আমাদের 9-10 এর কিছু কনসেপ্ট লাগবে, আর্থিক বিবরণী আমরা 9-10 হিসাব বিজ্ঞানে যেটা পড়ছিলাম সেখানকার চলতি মূলধন। অর্থাৎ চলতি মূলধন বলতে আমরা সাধারণত যেটা রেগুলার হবে, সাধারণত চলতি মূলধন বলতে মোট চলতি মূলধনকে আমরা বুঝবো। ঠিক আছে, মোট চলতি মূলধন আর চলতি মূলধন সেম কথা। তো কোম্পানির মোট চলতি সম্পদ যে পরিমাণে অর্থ বিনিয়োগ করা হয় তাকেই মোট চলতি মূলধন বা চলতি মূলধন বলা হয়। অর্থাৎ আমরা আর্থিক বিবরণী যখন 9-10 এ করতাম, আর্থিক বিবরণীর চলতি সম্পদের একটা অংশ ছিল, সেই পার্টটাতে যেই যে আইটেমগুলো আসতো মনে আছে আপনাদের নিশ্চয়ই, হাতে নগদ, ব্যাংকে জমা, দেনাদার, তারপরে বিনিয়োগের সুদ, অগ্রিম বিভিন্ন খরচাবলী, সিকিউরিটিজ, এই জিনিসগুলা আমাদের
চলতি সম্পদের পার্টে আমরা আনতাম 9-10। তো সেই জিনিসগুলাই আমাদের এখানেও আসবে, যেমন এই যে নগদ টাকা সূত্রটা এরকম। এখানে বেসিক্যালি এটা সূত্র না, আরো কিছু হতে পারে, জাস্ট এখানে কয়েকটা এক্সাম্পল ইউজ করছি যে চলতি মূলধনে কি কি আসতে পারে। নগদ টাকা প্লাস ব্যাংকে জমা প্লাস ব্যাংক বাজারযোগ্য সিকিউরিটিজ, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, স্বল্প মেয়াদী বিনিয়োগ। এখানে বিনিয়োগ আবার আপনারা 9-10-এ অনেক সময় আপনারা অন্যান্য সম্পদে দিতেন। এখানে বিনিয়োগটা যদি বড় বলা হলো যে 1 বছরের জন্য বিনিয়োগ বা 6 মাসের জন্য বিনিয়োগ, সেটা এই যে এটাই হলো স্বল্প মেয়াদী, ঠিক আছে। তো এখানে স্বল্প মেয়াদী ওয়ার্ডটা যদি থাকে তাহলে এই বিনিয়োগটা চলতি মূলধন পার্টে আসবে, আদারওয়াইজ আসবে না। দেন অগ্রিম বিভিন্ন খরচাবলী। তো এই পুরাটা জিনিসগুলো আমাদের চলতি মূলধনে লাগে। এছাড়াও আরো কিছু হইতে পারে যেগুলো আমাদের 1 বছরের কম সময়ের জন্য ব্যবহার করি, সম্পদের ছিল। এটা মূলত আমরা 9-10-এর ওইটা থেকেও আমরা নিতে পারি। দেন হচ্ছে নিট চলতি মূলধন। একটু আগে আমরা বলছি মোট চলতি মূলধন, এখন নিট চলতি মূলধন। আর শুধু মোট চলতি মূলধন মিন্স চলতি মূলধন, বাট নিট চলতি মূলধন আর চলতি মূলধন সেম না, ঠিক আছে। নিট চলতি মূলধন বলতে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যকেই বোঝানো হয়। অর্থাৎ চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়গুলোকে মাইনাস করব। তো একটু আগে আমি চলতি সম্পদগুলো নিয়ে কথা বললাম, যেগুলো আমরা 9-10-এ শিখছিলাম। নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, তারপরে স্বল্পমেয়াদী বিনিয়োগ, সিকিউরিটিজ, এগুলা দেনাদার। এবং দায়গুলো আমাদের মনে থাকার কথা, 9-10-এ শিখে আসছি আমরা। চলতি দায়, বকেয়া খরচাবলী, ব্যাংক জমাতিরিক্ত, দেন ছিল স্বল্পমেয়াদী ঋণ, তারপরে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, বিভিন্ন প্রকারের বকেয়া সুদ বা প্রদেয় সুদ, সেই জিনিসগুলো আমাদের সেগুলো আমাদের চলতি দায়ের পার্টে আসতো। তো এখন আমরা এই যখন চলতি সম্পদ সবগুলা যোগ করব, চলতি দায় সবগুলা যোগ করব, দেন চলতি সম্পদগুলা থেকে চলতি দায়গুলা মাইনাস করে দিলে আমরা নিট চলতি মূলধন পেয়ে যাব। তারপরের কাজ আমরা যদি একটু নোট দেখি, এটা কি লেখা আছে, এই নোটটা কাজে লাগবে। কনসেপচুয়াল, নিট চলতি মূলধন ধনাত্মক এবং ঋণাত্মক যে কোনোটাই হতে পারে। অর্থাৎ এটা আমার অনেক সময় চলতি সম্পদ বড় হইতে পারে, চলতি দায় বড় হতে পারে। কখনো চলতি সম্পদ 100 টাকা, চলতি দায় 80 টাকা, তার মানে 20 টাকা আমার প্লাস। আবার এরকম হইতে পারে চলতি সম্পদ 100 টাকা, চলতি দায় 120 টাকা, তার মানে 100 মাইনাস 120, সেক্ষেত্রে অ্যান্সার আসবে -20, তার মানে ওটা ঋণাত্মক হয়ে যাবে। তো যখন চলতি সম্পদের পরিমাণ দায় অপেক্ষা বেশি হয় তখন নিট চলতি মূলধন ধনাত্মক। অর্থাৎ এই যে 100 যখন এবং এটা 80, তার মানে চলতি সম্পদ বড়, তখন এবং এটা ধনাত্মক হবে। আবার যদি চলতি দায় বড় হয় সেক্ষেত্রে এটা ঋণাত্মক হবে। তো এখানে নৈবিত্তিক হইতে পারে যে চলতি সম্পদ বা চলতি মূলধন কি নিট চলতি মূলধন ধনাত্মক কখন হয়, 4টা অপশন দিতে পারে বা 3টা অপশন দিতে পারে। তারপর চলতি দায় কখনো বড় হতে পারে কিনা, বা চলতি দায় বড় হইলে ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, কিছুই হবে না, সমান থাকবে, এরকম 4টা অপশন থাকলো। সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে ঋণাত্মক হবে। যে চলতি দায় বড় হইলে নিট চলতি মূলধনের উপর কি প্রভাব পড়বে, বেড়ে যাবে, কমে যাবে, সমান থাকবে, অপরিবর্তিত থাকবে। তো আমাকে অ্যান্সার দিতে হবে কমে যাবে বা ঋণাত্মক হবে। তো এই হলো আমাদের নিট চলতি মূলধন। তো আমরা যদি একটা আর্থিক বিবরণী দেখি, একদম সহজ আর্থিক বিবরণী, 9-10 আমরা এর থেকে অনেক কঠিন আর্থিক বিবরণী আপনারা কইরা আসছেন। তো এখানে চলতি সম্পদ কয়েকটা দেওয়া আছে, কয়েকটা স্থায়ী সম্পদ দেওয়া আছে যেটা আর্থিক বিবরণীতে থাকে, চলতি সম্পদ আর দায়। দেন আমাদের কিছু চলতি দায় দেওয়া আছে, কিছু স্থায়ী দায় এবং মূলধন, শেয়ার মূলধন। এটা এই শেয়ার মূলধনটা আপনারা করেন নাই, আপনারা অ্যাকাউন্টিং এ এখন পড়বেন, সেকেন্ড ইয়ারে যখন উঠবেন তখন দেখবেন। তো যাই হোক, এটা একটা ফরম্যাটের থেকে নেওয়া। তো এটুক একটা ধরেন প্রশ্ন। তো এখান থেকে আপনি চলতি মূলধন যদি বের করতে চান তাহলে কি করতে হবে আপনাকে, অনেক ক্ষেত্রে এখানে যেমন সাজায় দেওয়া আছে প্রশ্নেই যে মোট চলতি সম্পদ 8 লাখ টাকা। তো অনেক সময় সাজায় নাও দেওয়া থাকতে পারে, তখন আপনাকে সাজায় নিতে হবে যে কোনগুলা চলতি সম্পদ, সেগুলো আপনি এখানে সবগুলা যোগ করবেন। এখানে যেমন টিচার যোগ করাই ফেলছে 8 লাখ, এখানে যেমন আমি চলতি দায়গুলা যোগ করে নিছি 4 লাখ। এটা এলোমেলো যদি বা মিলানো থাকে তখন আপনাকে খুঁজে খুঁজে কোনটা সম্পদ কোনটা চলতি সম্পদ, সেই চলতি সম্পদগুলো এক জায়গায় নিয়ে যোগ করবেন। তারপরে চলতি দায়গুলোকে যেরকম এক জায়গায় নিয়ে যোগ করবেন, যোগ করে তারপরে এখানে বিয়োগ করতে হবে, তাহলে আমরা নিট চলতি মূলধন পেয়ে যাব। এটা খুব কঠিন একটা কাজ হবে না আপনাদের জন্য।
তো এবার আসি, আমরা দুইটা ভাবে চলতি মূলধনের প্রকারভেদ করতে পারি, একটু আগে বলছি, একটা ধারণার ভিত্তিতে, একটা সময়ের ভিত্তিতে। এখন যেটা দেখাবো সেটা হলো সময়ের ভিত্তিতে আমরা কিভাবে চলতি মূলধনের প্রকারভেদ করি। তো এখানেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থায়ী চলতি মূলধন, ফিক্সড বা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা একটু বলে নিই, চলতি মূলধনের ইংলিশটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আপনারা ইংলিশগুলো একটু ওয়ার্ডগুলো জানা রাখবেন বা নোটস রাখবেন, পরবর্তীতে কাজে লাগে। তো প্রতিষ্ঠানের উৎপাদন বা স্থায়ী চলতি মূলধন যদি আমি বলি, স্থায়ী চলতি মূলধন বলতে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিক্রয় কার্যাবলী পরিচালনার জন্য সর্বনিম্ন যে পরিমাণের চলতি মূলধন প্রয়োজন তাকে বোঝায়। ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এখানে উৎপাদন ও বিক্রয় কার্যাবলী পরিচালনা। অর্থাৎ আমি যদি সাপোজ জুস উৎপাদন করি, প্রাণের জুস, ফ্রুটো, তাহলে আমার ওই যে আম, রাজশাহী থেকে আম কেনা থেকে শুরু করে আপনার হাতে বা কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যেই খরচগুলো হবে, সেই খরচগুলোর জন্য যেই টাকা মূলধন প্রয়োজন সেটাই আমার স্থায়ী চলতি মূলধন, এবং সর্বনিম্ন যতটুকুন প্রয়োজন, সর্বোচ্চ না, সর্বনিম্ন। তো স্থায়ী মূলধন বলতে একটু আগে আমরা যেটা ওইখানে বলছিলাম, আগের ধারণার ভিত্তিতে আমরা সেটাকে মোট চলতি মূলধন বলছিলাম বা চলতি মূলধন, সেটা এখানেও তাই, এখানে চলতি সম্পদ। ঠিক আছে, এই যে যেমন এখানে আমরা মোট চলতি মূলধনে বেসিক্যালি কিন্তু চলতি সম্পদ গুলাই দিছিলাম। এই যে এখানেও আমরা মোট স্থায়ী চলতি মূলধন, এখানে একটু কনফিউশন করবেন না আপনারা, 9-10 স্থায়ী সম্পদ, কিন্তু এখানে স্থায়ী চলতি, এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে চলতি। হ্যাঁ, স্থায়ী চলতি মূলধন, অর্থাৎ যেটা এখানে স্থায়ী ওয়ার্ডটার মিনিং হলো যেই খরচটা স্থায়ী থাকবে। ঠিক আছে, খুব বেশি ডিফার করবে না, সেটাকেই বোঝানো হয়। ঠিক আছে, যেমন নগদ টাকা, মজুত পণ্য, প্রক্রিয়াধীন মজুত পণ্য, সম্পূর্ণ উৎপাদিত পণ্য, ন্যূনতম বিনিয়োগের পরিমাণ। তো এগুলো আমাদের স্থায়ী চলতি মূলধন, অর্থাৎ সব সময়ই আমাকে কিছু হাতে নগদ রাখতেই হবে, স্থায়ী খরচ এগুলো থাকবেই, হাতে নগদ আমাকে রাখতেই হবে। এখানে স্থায়ী বলতে আমরা বোঝানো হচ্ছে যে যে আইটেমটা রেগুলারই থাকে কম বেশি, অর্থাৎ স্থায়ী ফিক্সড আকারে এগুলা থেকেই যায়, চেঞ্জ হয় না। হাতে নগদের আইটেমটা ফিক্সড, দেখবেন প্রতিটা অঙ্কেই হাতে নগদ আছে, ফিক্সড। কাঁচামাল উৎপাদন ফিক্সড সবসময় থাকে, মজুত পণ্য ফিক্সড সবসময় থাকে। তো এখানে এই সেন্সে স্থায়ী মূলধন। আর যেটা আমরা একটু আগেরটায় যেটা ছিল সেখানে ভাগ করছিলাম আমরা, ওই যে কোনটার বেশি টাকা কম টাকা, যেটা আমরা 9-10-এ চিন্তা করতাম, যে স্থায়ী সম্পদ কোনগুলো, যেগুলো অনেক টাকা দাম বেশি, অনেকদিন ব্যবহার করবো সেগুলো। বাট এখানে হচ্ছে যেটা আইটেমটা রেগুলার থাকেই আমার, প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই বা প্রতি বছরই থাকবে, সেটাকে স্থায়ী বলতেছে। দেন আসলো পরিবর্তনশীল চলতি মূলধন। সময় ও ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের কিছু বিক্রয় পরিবর্তন হয়। তো ওই কারণে আমার চলতি সম্পদে বিনিয়োগের পরিমাণ পরিবর্তন হলে তখন আমরা তাকে পরিবর্তনশীল চলতি মূলধন বলবো। ঠিক আছে, তো দেখা গেল যেমন এখন শীতের সময়, এখন আমাদের শীত বস্ত্র যেমন সোয়েটার, কম্বল, এগুলার বিক্রি বেড়ে যাবে। যেমন এখন আইসক্রিমের বিক্রি কমে যাবে, আবার গরমকাল আসলে আইসক্রিমের বিক্রি খুব বেড়ে যাবে, ঈদের সময় ড্রেসের বিক্রি বেড়ে যায়। তো এই জিনিসগুলো হচ্ছে পরিবর্তন, অর্থাৎ ঋতু সময় পরিবর্তনের সাথে সাথে হয়। যেমন এখন মাস্কের বিক্রি অনেক বেড়ে গেছে, যেটা আমরা 1-2 বছর আগে এত বিক্রি ছিল না, লোকে কিনতোই না মাস্ক, বাংলাদেশের পার্সপেক্টিভ। যেমন এখানে আমরা উদাহরণ হিসাবে লিখছি, গ্রীষ্মকালে যেমন কোল্ড ড্রিঙ্ক, কোকের বিক্রি বেড়ে যায়। এই সময় অধিক পরিমাণে উৎপাদনের জন্য আমাদেরকে অধিক পরিমাণে অর্থ চলতি সম্পদে বিনিয়োগ করতে হয়, অর্থাৎ তখন বেশি টাকা কিন্তু তাকে কাঁচামাল কিনতে হবে। কারণ এখন যদি 100 লিটার লাগে প্রতিদিন, তখন 150 লিটার লোকের চাহিদা, তখন বানাইতে হবে 150 লিটার, তো 150 লিটারের কাঁচামাল লাগবে, 150 লিটারের জন্য লোক রাখতে, মেশিন নতুন রাখতে হবে, এগুলা। তো বিভিন্ন উৎসবের সময়ও বিক্রি বাড়ে, যেমন ঈদের সময়, পূজার সময়, বড়দিনের সময় বিক্রি বাড়ে। তো এখানে যদি আমি একটু গ্রাফিক্যালি একটু দেখি, এই যে স্থায়ী সম্পদ, দ্যাট মিনস এটা এটা সবসময় সময় পরিবর্তন যাই হোক, সম্পদটা স্থায়ী থাকবেই, রেগুলার এটা থাকা যাবে। তারপরে আমার কিছু স্থায়ী চলতি সম্পদ, এটাও একটা ছোট অ্যামাউন্ট, সেটাও রেগুলার সেম থাকবে। তারপরে এই যে পরিবর্তনশীল চলতি সম্পদ, এটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে, যে এই সময় কম ছিল, আস্তে আস্তে হয়তো বা এটা, এই যে গরমকাল আসছে,
এটা গরমকাল, ধরেন কোল্ড ড্রিঙ্কসই যদি চিন্তা করি, গরমকাল বিক্রি বাড়ছে, আবার ধরা যাচ্ছে যে এটা কোনো ঠান্ডা শীতের সময় বা বৃষ্টির সময় লোকে খাওয়া কমায় দিছে, বৃষ্টির সময় কমলো। আবার দেখা গেল যে না, ভাদ্র মাস চলে আসছে, ভাদ্র মাস, জুলাই, আগস্ট, রোজা, এই সময় বাইরে গেল বিক্রি। আবার আস্তে আস্তে এই যে নভেম্বর ডিসেম্বর আসলো, দেখা গেল বিক্রি ফল করলো। তার মানে এই যে স্থায়ী চলতি সম্পদটা একটা অ্যামাউন্ট, যেই হিসাবটা বা যেই খরচটা আমার বা যে অ্যাকাউন্টটা রেগুলারই থাকতেছে, বাট পরিবর্তনশীলটা সময়ের সাথে সাথে বাড়তেও পারে, সময়ের সাথে সাথে কমতেও পারে। তো এটা হচ্ছে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন। অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চলতি সম্পদ, পরিবর্তনশীল চলতি মূলধন ও স্থায়ী চলতি মূলধন ব্যাখ্যা করো। তো সেই ক্ষেত্রে আমরা দুইটায় যে সংজ্ঞা এবং উদাহরণ ইউজ করে গ্রাফটা ইউজ করব। ঠিক আছে, এখন যদি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, এখানেও কিছু সূত্র ব্যবহার করতে পারি আমরা। স্থায়ী চলতি মূলধন বা সর্বনিম্ন চলতি মূলধন বের করার ফর্মুলাটা আমি এখানে লিখি নাই, আমি মুখে বলতেছি, আপনারা নোটস করে নেবেন। আচ্ছা, আগে প্রশ্ন দিয়ে আসি, তারপর সূত্রটা তখনই বলবো। কোমল পানীয় সর্বনিম্ন 40,000 টাকা নগদ, 2,50,000 টাকা মজুত পণ্য ও 50,000 টাকা প্রাপ্য বিলে বিনিয়োগ করেছেন। সর্বোচ্চ বিক্রয় মৌসুমে, তার মানে নর্মালি এটা সর্বোচ্চ বিক্রয় মৌসুমে কোমল পানীয় কোম্পানির পণ্য মূল্য মজুত পণ্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 7,50,000 টাকায় এবং প্রাপ্য বিল বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 4,50,000 টাকায়। পুরো বছর প্রদেয় বিলের পরিমাণ অপরিবর্তিত থাকে 70,000 টাকায়। অর্থাৎ প্রদেয় বিল ছিল আমাদের দায়, রাইট? তো দায় অপরিবর্তিত, কখনোই চেঞ্জ নাই, মানে নর্মাল টাইমেও 70,000, বিক্রি বৃদ্ধি হইলো 70,000। এমন অবস্থায় কোমল পানির সর্বনিম্ন স্থায়ী চলতি মূলধন ও সর্বোচ্চ বিক্রয় মৌসুমে অতিরিক্ত বা পরিবর্তনশীল মূলধন নিম্নে দেখানো। আমি যদি এটা বের করতে বলি বা নির্ণয় করো, যেটাই হোক, তো যখন আমি স্থায়ী চলতি মূলধনটা বের করব বা সর্বনিম্ন চলতি মূলধন বের করব, এটা সূত্র হবে আমার চলতি সম্পদ মাইনাস চলতি দায়। সর্বনিম্ন চলতি সম্পদ মাইনাস সর্বনিম্ন চলতি দায়। তাহলে এখানে সর্বনিম্ন যে সম্পদ ছিল আমার নগদ টাকা, মজুত পণ্য এবং প্রাপ্য বিল, তাহলে নগদ টাকা, মজুত পণ্য, প্রাপ্য বিল মাইনাস দায়। এখানে দায় একটাই ছিল, এই যে প্রাপ্য বিল, প্রদেয় বিল অপরিবর্তিত, দুই সময় 70,000, মানে এটা দায়টা 70,000। তাহলে আমি কি, সর্বনিম্ন চলতি সম্পদ মাইনাস সর্বনিম্ন চলতি দায়, ফর্মুলা হচ্ছে এটা। এটা করলে আমরা দেখা গেল আমার স্থায়ী চলতি মূলধন 2,70,000 টাকা। দেন পরিবর্তনশীল চলতি মূলধন, যখন পরিবর্তন হবে তখন কি হবে, তখন হইল আমার যেগুলা পরিবর্তন হয় নাই, যেই সম্পদগুলো পরিবর্তন হয় নাই সেই সম্পদগুলা প্লাস পরিবর্তিত সম্পদগুলা মাইনাস স্থায়ী মাইনাস চলতি দায়গুলা মাইনাস স্থায়ী চলতি মূলধন, অর্থাৎ এই যে ফিগারটা। তাহলে আবার একটু বলি, যেই চলতি সম্পদের কোনো প্রভাব পড়ে নাই সেগুলা, তার সাথে যেগুলার পরিবর্তন হয়েছে সেগুলা, তার থেকে মাইনাস যাবে হচ্ছে দায়গুলা, যদি পরিবর্তিত হয় সেই দায়ের অ্যামাউন্টটাই মাইনাস যাবে, দেন মাইনাস যাবে হচ্ছে আমার স্থায়ী চলতি মূলধন। যেমন এখানে আমার চেঞ্জ হয়েছিল কোনটা কোনটা, মজুত পণ্য বৃদ্ধি পাইছিল, প্রাপ্য বিল বৃদ্ধি পাইছিল, তাহলে নগদ টাকা কোনো চেঞ্জ হয়নি, নগদ টাকা 40,000ই আছে। মজুত পণ্য 2.5 লাখের জায়গায় মজুত পণ্য চেঞ্জ হয়ে গেছিল, মজুত পণ্য চেঞ্জ হয়ে 7.5 লাখ টাকা হয়েছে। দেন 50,000 টাকা প্রাপ্য বিল ছিল, প্রাপ্য বিল চেঞ্জ হয়ে সেটা 4.5 লাখ টাকা হয়েছে। আর 50,000 টাকা প্রাপ্য বিল চেঞ্জ হয়ে 4.5 লাখ বললাম। আচ্ছা, তাহলে আর কিছু চেঞ্জেস হয় নাই। আর এই যে দায়টা যদি এখানে বলছে অপরিবর্তিত, দুই সময় 70,000, যদি বলতো যে না সর্বনিম্ন 70,000, পরিবর্তিত সিচুয়েশনে 80,000, তখন আমরা 80,000, যেহেতু কোনো সময় চেঞ্জ হয়নি তাহলে এই 70,000ই। এবং আরেকটা জিনিস মাইনাস, সেটা হচ্ছে আমাদের স্থায়ী চলতি মূলধন। তো প্রশ্নে যদি আমার শুধু পরিবর্তনশীল চলতি মূলধন বের করতে বলে, তখনও কিন্তু আমাকে স্থায়ী চলতি মূলধন বের করে নিতে হবে, নাহলে আমি এটা বের করতে পারবো না। তো আমি আবার সূত্র দুটো একবার বলে দিই। সর্বনিম্ন চলতি মূলধন সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, বা সর্বনিম্ন চলতি সম্পদ মাইনাস সর্বনিম্ন চলতি দায়। পরিবর্তনশীল চলতি মূলধন সর্বনিম্ন চলতি মূলধন চলতি সম্পদ প্লাস যেগুলা চেঞ্জ হয়েছে সেগুলা
মাইনাস দায়, যে পরিবর্তিত হইলে সেই দায়ের অ্যামাউন্টটাই লিখবো, আর যদি অপরিবর্তিত থাকে ওইটাই মাইনাস আমাদের চলতি। তো এই যে আমার অঙ্ক করলাম, তো আমার স্থায়ী চলতি মূলধন ছিল 2,70,000, আর পরিবর্তনশীল যখন আমার বিক্রি বৃদ্ধি পেল তখন আমার চলতি মূলধন লাগবে 9,70,000। তো স্থায়ী চলতি মূলধন ছাড়াও সর্বোচ্চ বিক্রির মৌসুমে অতিরিক্ত আমার আরো 9,70,000 টাকা রাখতে হবে, অর্থাৎ 2,70,000 মাস থাকবেই, তার সাথে আরো অতিরিক্ত 9,70,000 টাকা আমাকে আনতে হবে ব্যবসায়। তো সর্বোচ্চ বিক্রয়ের মৌসুমে মোট চলতি মূলধন হবে টোটাল, আমি যদি চিন্তা করি কত, 9,70,000 তো আমার পরিবর্তনশীল, তার সাথে আমরা প্রথমেই বলে আসছিলাম দুইটা মূলধন লাগে, একটা পরিবর্তনশীল চলতি মূলধন, স্থায়ী চলতি মূলধন, বা দুইটা মূলধনই আমাকে মিলাইতে হবে বা দুই প্রকারেরটাই যোগ করতে হবে। তো মোট মূলধন লাগবে কত, তো এখানে চলতি মূলধন এটা আমাকে রাখতে হবে ফিক্সড, এটা চেঞ্জ হবে না, সবসময় এটা থাকবে, মিনিমাম এটা দিতেই হবে আমাকে এটা। কিন্তু যেহেতু বিক্রি বাড়ছে তখন আমার আরো 9 লাখ টাকা খরচ হবে। যেমন আমরা যদি বলি আপনারা যখন বিয়ে করবেন, নর্মালি এই বছরে আপনার খরচ ধরেন হলো 5 লাখ টাকা আপনার পিছনে আপনার ফ্যামিলির, বাট আপনি যখন বিয়ে করতে যাবেন দেখা যাবে ওই এক বিয়েতেই 5 লাখ টাকা খরচ হবে। তাহলে নর্মালি আপনার পিছনে 5 লাখ, ওই বছর যে আরো 5 লাখ খরচ হলো, তার মানে ওই বছরে আপনার জন্য 10 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো এটাও তাই, যে নর্মাল সিচুয়েশনে আপনার জন্য 5 লাখ, আপনার খাওয়া পড়া চিকিৎসা খাদ্য এর বাবদ 5 লাখ খরচ হয়। আর আপনি ধরেন একটা কোনো অনুষ্ঠান হলো, আপনি বিয়ে করলেন, তো এই অনুষ্ঠানের জন্য ওই বছর আপনার পেছনে আরো 5 লাখ খরচ বাড়লো, দ্যাট ইজ এই যে পরিবর্তনশীল চলতি মূলধন। তাহলে ওই 5 লাখ আপনাকে তো ওই বছর খাওয়াইতে হয়েছেই, তো 2,70,000 খরচ হয়েছেই। তো আবার বিয়ে করছেন, এর জন্য কি হলো, এই যে লোক খাওয়াইছেন, এর জন্য আরো 9,70,000, তার মানে টোটাল আপনার জন্য ফ্যামিলির খরচ হলো কত, এই দুইটা মিলায় যেটা হয়। তো এখানে তাই 12,40,000, ঠিক আছে। তো কোমল পানীয় কোম্পানি চলতি মূলধন 2,70,000 টাকা, এটা সবসময় লাগবে, এবং বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ বিক্রির মৌসুমে সেটা 12,40,000 টাকা হয়েছে, ঠিক আছে। তো চিত্র আমাদের এটা দরকার নেই, আমরা চিত্র বইতে আছে, বইতে আপনারা দেখতে পারেন, বাট আমাদের চিত্রটা খুব একটা দরকার নেই, এটা চিত্র আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না এই চিত্রটা পরীক্ষার ক্ষেত্রে জন্য। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো আমাদের এই দুইটা বের করা, এবং লাস্টে ইম্পর্টেন্ট হলো মোট কত মূলধন লাগছে। তখন কিন্তু শুধু 9,70,000 লিখলে হবে না, এই দুইটা যোগ করে আপনাকে বলতে হবে যে টোটাল মূলধন লাগবে এত টাকা যখন আমার বিক্রি সর্বোচ্চ মৌসুম, আর নর্মাল সিচুয়েশনে বা সর্বনিম্ন আমার এই টাকাটা খরচ করতে হবে বিক্রি যখন বাড়বে, বা যেই সময় বিক্রি বাড়বে, এখানে যেমন গ্রীষ্মকালে বাড়বে, কোমল পানীয় ছিল তাই, তো ওই সময় আমাকে অতিরিক্ত আরো 9,70,000, অর্থাৎ ওই সময় আমার মোট মূলধন লাগবে 12,40,000, এইভাবেই লিখতে হবে। শুধু যদি লিখে দেন 9,70,000 তাহলে কিন্তু হবে না, 9,70,000 হলো এক্সট্রা খরচ, ওই যে আপনার বিয়ে বাবদ খরচ হয়েছে। আর আপনি যে খাইছেন দাইছেন প্রতি বছর বাড়িতে যে খাইছেন, বিয়ে তো আর সারা বছর ধরে হয়নি, একটা মাস বা 3টা দিন, এক সপ্তাহ আপনার ওই খরচটা হয়েছে। আর খাওয়া দাওয়ার খরচটা তো আপনার রেগুলার, এটা প্রতিদিনই হবে। তো টোটাল মূলধনটা ওইভাবে বের করতে হবে। তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব। তো কেন চলতি মূলধনকে ব্যবসার জীবন শক্তি বলা হয় আলোচনা করছি, সেটা লিখবেন। এবং এখানে এই যে যেমন একটা ম্যাথ আমি এখানে যেমন বক্সের মধ্যে সাজানো ছিল, SW তে আমি সাজায় দেইনি, এখানে আপনাকে সাজানোই আছে, আপনাকে খালি ক্যালকুলেট করে নিতে হবে আর কি, যে কোনগুলা চলতি সম্পদ গুলা, চলতি দায়গুলো, এখানে সবগুলাই চলতি সম্পদ, চলতি দায় আলাদা করা আছে। তো এখান থেকে আমরা লিখব, এখান থেকে আপনাদের কাজ হবে হইলো মোট চলতি মূলধন ও নিট মূলধন নির্ণয় করা, নিট চলতি মূলধন নির্ণয় করা, এবং পরবর্তীতে আপনাদের কাজ হইলো যদি মজুত পণ্য চেঞ্জ হয় এবং আয়করের অ্যামাউন্টটা চেঞ্জ হয়, অর্থাৎ মজুত পণ্যের টা 1 লাখের জায়গায় হয়ে যাবে 1,20,000, আয়করটা 8,600 জায়গায় হয়ে যাবে 8,000, তখন কি পরিবর্তন হবে। এখানে ঋণটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমরা ধরবো, ঠিক আছে। তো সেটাকে আমরা ব্যাংক ঋণ চলতি দায়ের মধ্যে ধরবো, হ্যাঁ। এটা স্বল্প মেয়াদী বা মানে অল্প দিনের জন্য ঋণ, এটা এই যে এই ধরনের ঋণ আর কি। এখানে যেটা আমি একটু দেখাই, এই যে স্বল্প মেয়াদী ঋণ, হ্যাঁ। তো এটাকে স্বল্প মেয়াদী ঋণ ধরেই আমরা কাজ করব, হ্যাঁ। দীর্ঘমেয়াদী ধরবেন না এখানে, মানে আপনাদের 9-10 এটাকে দীর্ঘমেয়াদী ধরতে পারেন, বাট আমরা এই অঙ্কটা করার জন্য আপাতত আমরা স্বল্প মেয়াদী ধরেই করি। টিচার যেহেতু কিছু বলে দেয়নি, আমরা স্বল্প মেয়াদী ধরে করব। আমি যেহেতু কিছু বলিনি, আপনারা স্বল্প মেয়াদী ধরে করেন, দীর্ঘমেয়াদী ধরার দরকার নাই। আর যদি দীর্ঘমেয়াদী উল্লেখ করা থাকতো তখন আমরা ধরতাম না, স্বল্প মেয়াদী উল্লেখ থাকলে তো স্বল্প মেয়াদী ধরতে হবে, যেহেতু কিছু উল্লেখ নেই আমরা স্বল্প মেয়াদী ধরেই ম্যাথটা করব, ঠিক আছে।
তো আশা করি আপনারা মনোযোগ সহকারেই শুনবেন এবং অঙ্কটা করে এবং এই ছোট একটা প্রশ্ন লিখে কমেন্টসে ছবি তুলে দিয়ে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।